সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি স্বাস্থ্যসম্মত নানা তথ্য এবং তার পরামর্শ দেবার। আজও তার ব্যতিক্রম নয়। আজ কথা বলবো নাকের অ্যালার্জি নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু, যিনি নাক কান গলা এবং হেড নেক সার্জন ইএনটি এবং হেড নেক সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং সভাপতি বাংলাদেশ ভয়েস অ্যাসোসিয়েশন। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, সারা দেশে অসংখ্য ব্যক্তি নাকের অ্যালার্জি জনিত জটিলতায় ভুগছে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে একজন ব্যক্তি নাকে কি কি কারণে অ্যালার্জি হতে পারে? দেখুন, নাকের অ্যালার্জির সাথে নাকের গলা এবং ফুসফুস পর্যন্ত অ্যালার্জি থাকে। ইউজুয়ালি ইন্ডিভিজুয়াল নাকের অ্যালার্জি 80% কেসে, যত নাকের অ্যালার্জি দেখা যায় ইন্ডিভিজুয়াল কম্পারেটিভলি। নাকের অ্যালার্জি হয় জেনেটিক কজ থাকে, আর তার সাথে অনেক সময় চিংড়ি মাছ বা কোনো অ্যালার্জেন, ধুলাবালি, ঠান্ডা, এগুলো থেকেও অ্যালার্জিক ইনসাল্ট হতে পারে নাকে। কিন্তু বিভিন্ন ধরনের ব্যাধির কারণে আমরা অনেক সময় লক্ষ্য করি যে নাকে অ্যালার্জি হচ্ছে। সেটা হচ্ছে পার্ট অফ দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা। যদি অ্যাজমা থাকে, যে অ্যাজমা হচ্ছে গ্রেটেস্ট অ্যালার্জি বডির টুয়ার্ডস দ্য রেসপিরেটরি সিস্টেম। নিঃশ্বাস নেই, এই শ্বাসনালীর অ্যাগেনস্টে যে মিউকোসা থাকে তার অ্যাগেনস্টে যে অ্যালার্জিটা, সেটাই হচ্ছে অ্যাজমা। তো ওটা গ্রেটার ট্র্যাক্ট, নাক হচ্ছে তারই একটা পার্ট। আপনার প্রতিদিন নাক 10,000 লিটার বাতাসকে পরিশুদ্ধ করে। সো এই যে অ্যালার্জিটা আসে সেটা নাক হয়েই তো যেতে হয়, অ্যালার্জিক ইনসাল্টটা। সো নাক সেই গ্রুপের মধ্যে পড়ে যায়। নিশ্চয়ই স্যার, যেহেতু গরম পড়েছে, গরমের সময়টিতে আমরা লক্ষ্য করি অনেকেই অ্যালার্জিক রাইনাইটিস এই জটিলতাটিতে ভুগছে। একটু জানতে চাই অ্যালার্জিক রাইনাইটিস আসলে কি ধরনের জটিলতা এবং একজন ব্যক্তি কি ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবেন? দেখুন, গরম বা ঠান্ডা না, আসলে ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ তাপমাত্রার তারতম্য। আপনার অ্যাজ এ হোল আমাদের সাধারণ পপুলেশনের ভিতরে 25 থেকে 40% পিপল, এটা রেস টু রেস, কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে, আপনার অ্যালার্জিক রাইনাইটিসে ভোগে। নট এ স্মল নাম্বার, ভেরি হিউজ নাম্বার। একদম। সেকেন্ড হচ্ছে যে এই নাকে অ্যালার্জি হতে গেলে তার টেম্পারেচার ফ্লাকচুয়েশন হতে হয়, অর্থাৎ তাপমাত্রার তারতম্য হতে হয়। এটা কখন হয়? এটা অতিরিক্ত গরম পড়ছে, আপনি হঠাৎ করে গোসলে গেলেন, তাইলে কি হবে যে আপনার টেম্পারেচারটা সাডেনলি ডাউন হলো। অথবা আপনি এসির মধ্যে ছিলেন, ঠান্ডার মধ্যে ছিলেন, আপনি হঠাৎ করে বাইরে বের হয়ে গেছেন, অ্যাক্লিমাটাইজ করেন না রুমের এসি বন্ধ করে 5 মিনিট অন্তত রুমের মধ্যে থাকতে হয়, দেন আপনি বের হলেন। আপনি যদি সাডেনলি বের হয়ে যান, তাহলে এই যে তাপমাত্রার পার্থক্য, যেমন সাইবেরিয়াতে লোক থাকে -60-তে, আবার সৌদি আরবের লোক থাকে +40-তে, তাদের কিন্তু সমস্যা হয় না, অ্যাক্লিমাটাইজ হয়ে যায় ওই তাপমাত্রার সাথে। কিন্তু সাডেন এই যে গরমের পরে যে বৃষ্টি পড়ে, বা গরমের পরে যদি ঠান্ডা লাগে, অথবা ঠান্ডার পরে যদি হঠাৎ করে আপনি গরমে যান, তখনই অ্যালার্জিটা ফ্লেয়ার আপ করে। এবং কারণ হলো নাকে অনেক ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো থাকে, সেগুলো অনেক সময় হয়, অগমেন্ট হয়, তাদের ওয়ার্ক অ্যাক্টিভেশন যেটাকে আমরা বলি, সেটা হয়। কাজেই কোনো হাই টেম্পারেচার বা লো টেম্পারেচার এটা কোনোটাই সমস্যা না, যদি আপনি অ্যাক্লিমাটাইজ হন। যেমন পাহাড়ের উপর মানুষ থাকে না, হাইটে থাকে, তাদের অ্যাক্লিমাটাইজ হয়ে যায়, কিন্তু আমরা তো পাহাড়ের উপর সচরাচর উঠতে পারি না। যে অক্সিজেন ফল করলে আরবিসি বেড়ে যায়, লট অফ ট্রাবল হয় তখন আমাদের। তো এই তাপমাত্রার তারতম্যের জন্য আসলে এই ইয়েটা হয়, এই অ্যালার্জিটা হয়, অ্যালার্জিক রাইনাইটিসটা বেড়ে যায়। অনেক সময় খাবারে বা অন্যান্য কিছুতে অ্যালার্জি থাকলে তার পার্ট হিসেবে, জেনারেলাইজ অ্যালার্জির পার্ট হিসেবে নাকে অ্যালার্জি হতে পারে। এবং এটির সাথে কিন্তু আরেকটি বিষয় সামঞ্জস্য রয়েছে, যেমন অনেকেই বলে নাকের মধ্যে আমার মাংস বেড়ে গিয়েছে, অর্থাৎ নেজাল পলিপ হয়েছে। এখন নাকের মধ্যে মাংস বেড়ে যাওয়া মানেই কি সেটা নেজাল পলিপ? না, নট অ্যাট অল। নাকের মধ্যে মাংস বেড়ে যাওয়া, যেটা জেনারেলি অনেক ডাক্তারের এরকম ভুল ধারণা আছে, এটাকে বলে HIT, হাইপারট্রফি ইনফেরিয়র টার্বিনেট। আপনার এরকম 3টা লেয়ার, অর্থাৎ সিঁড়ির মতো 1, 2, 3, আপনার 3টা টার্বিনেট আছে নাকের মধ্যে। এর মধ্যে নিচে যেটা থাকে সবচেয়ে, এটাকে বলে ইনফেরিয়র টার্বিনেট। এইটা অ্যালার্জির কারণে বা ইনফেকশনের কারণে অথবা ধুলাবালি ইনসাল্টের কারণে, যে কোনো স্টিমুলেশনের কারণে এটা হাইপারট্রফি হতে পারে, এটা বড় হয়ে যায় সাইজে।
তখন মানুষ বলে এটা পলিপ, আসলে এটা পলিপ না। নাকে আরও দুই ধরনের পলিপ হয়। একটা হলো অ্যালার্জি থেকে যেটা হয় সেটা হলো ইথমোডাল পলিপ, মাল্টিপল গ্রেপ লাইক, আঙ্গুরের থোকার মতো নাকের মধ্যে দেখা যায়। আর একটা হয় অ্যান্ট্রোকোনাল পলিপ, অর্থাৎ এটা ইনফেকশনের জন্য হয়, ম্যাক্সিলারি অ্যান্ট্রাম থেকে আসে, এখান থেকে এসে নাকের ভিতরে এসে এটা পিছনের দিকেও যায়, সামনের দিকেও কিছুটা আসে। সো ওইটা আসলে হাইপারট্রফি ইনফ্রাটার্মিনেট। তবে এইটা ইন জেনারেল যাদের অ্যালার্জি থাকে তাদের এটা ইনভেরিয়েবলি মোটামুটি এটা হয়। আরেকটা কারণে এইটা হতে পারে, এই টার্মিনেট হাইপারট্রফি বা মাংস বেড়ে যাওয়া বা সাধারণ ভাষায় যেটাকে মানুষ বলে পলিপ, এটা আরেকটা কারণ হতে পারে যে নাকের ড্রপ আমরা ব্যবহার করি, আচ্ছা, এটা যদি ইনজুডিশিয়াসলি ব্যবহার করা হয়, অর্থাৎ 7 দিন ব্যবহার করে এটা স্টপ রাখার কথা 7 দিন অন্তত, কিন্তু মানুষ করে কি কন্টিনিউয়াস ব্যবহার করে। সো তার এটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর মধ্যে সুডোএফেড্রিন থাকে, তো এক ধরনের নেশার মতো কিন্তু হয়ে যায়। আচ্ছা, এটাতে তো আর নর্মালি এটা জাইলোমেটাজোলিন প্রিপারেশন যেটা আমরা ব্যবহার করি। তো এটা অনেকদিন ব্যবহার করলে দীর্ঘদিন, তাহলে নাকের ওই টার্মিনেট হাইপারট্রফি হয়ে যায়। আচ্ছা, তবে এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য স্যার। জি, এটা নাকের ড্রপ ও নাকের জটিলতার কারণ হতে পারে। এটাকে বলে রাইনাইটিস মেডিকামেন্টোসা। এখানে এই কন্ডিশনে শুধু যে নাকের হাইপারট্রফি আর টার্মিনেট তা না, নাক থেকে ব্লিডিংও হয় এবং নাক ব্লক হয়ে যায়। অর্থাৎ আপনি যদি জুডিশিয়াসলি এই ওষুধটাকে ব্যবহার না করেন নাকের ড্রপটাকে, তাইলে কিন্তু সেটা আপনার জন্য মানে হিতে বিপরীত হতে পারে। নিশ্চয়ই তাই। তো স্যার, নাকে মাংস বেড়ে গিয়েছে মানে নেজাল পলিপ, এবং এই যে ভ্রান্ত ধারণা আমাদের মাঝে, এটি নিয়ে আমাদের দেশে অধিকাংশ শ্রেণীর একটা মানুষ অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। দেখা যাচ্ছে নাকের এই মাংসটির বিভিন্নভাবে অ্যাসিড দিয়ে পুড়ে বিভিন্ন ধরনের চিকিৎসা করছেন। বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? আমি খুব সিরিয়াসলি দেখি এটা, এবং এইটার আমি এই টাঙ্গাইল এলাকায় প্র্যাকটিস করি শুক্রবারে। তো ওখানে টাঙ্গাইলে আমি ইনভেরিয়েবলি প্রতি শুক্রবার একটা দুইটা পেশেন্ট পাই যাদের নাক এরকম অ্যাসিড দিয়ে পোড়ায়া আপনার ড্যামেজ করে নিয়ে আসছে। এর সমস্যা হলো একবার যখন অ্যাসিড দিয়ে পোড়ায়, পোড়ানোর পরে আপনার ওখানে অ্যাডিশন হয়, অ্যাট্রোফি হয়ে যাবে, ক্ষয় হয়ে যায় নাক, নাক দিয়ে রক্ত পড়ে, লট অফ ট্রাবল হয়। কারণ আপনি যে পলিপ বা যেটাকে দেখতেছেন টার্মিনেট, এটা কিন্তু কাজও আছে বডিতে। কি কাজ? আপনি বাইরে থেকে যে বাতাসটা আমরা নিচ্ছি সেই বাতাসটাকে হিউমিডিফাই করে এই পলিপ বা টার্মিনেট, যেটাকে যে নামেই আপনি বলেন টার্মিনেট আসলে। এবং বাতাসে ময়েশ্চারিং তো করেই, এর যে জলীয় বাষ্প যোগ করে, তার সাথে এটাকে কন্ডিশনিং করে ফর দ্য বডি কনজাম্পশন। আপনি বডির মধ্যে কিন্তু আপনি গরম বাতাস নিতে পারবেন না, সো বাট বেশি ঠান্ডা নিতে পারবেন না। এটা যদি কম ঠান্ডা, মানে ঠান্ডা যদি থাকে এটাকে গরম করে, আর গরম যদি থাকে তাহলে এটাকে ঠান্ডা করে করে বডি টেম্পারেচারেও পাস করায় টু দ্য লাংস, ফুসফুসের কাছে। এখন আপনি যখন এটাকে টোটালি ড্যামেজ করে দিচ্ছেন, দেন ইউ আর ক্রিয়েটিং মোর প্রবলেম টু দ্য পেশেন্ট। নিশ্চয়ই। ওকে। আর নর্মালি আমরা যে অ্যান্ট্রাজল বা জাইলোমেটাজোলিন বা সুডোএফেড্রিন যে প্রিপারেশনই ব্যবহার করি নাকের, এটা নাকের যে ডায়ামিটার এটা 25% বাড়ায় দেয়, ফলে বাতাস একটু ভালো যায়। তো মানুষ এটা র্যান্ডাম ব্যবহার করতে থাকে, ইরেগুলারলি ব্যবহার করে। তো এটার কোনোটাই আসলে কাম্য না। একদমই রেগুলার এবং উইথ এ রেজিস্টার্ড অথেন্টিক প্র্যাকটিশনার সাজেশন নিয়ে যে কোনো কাজ করতে হবে। একদমই তাই। যদিও আমাদের দেশের একটা স্টাডি, আগে একটা রাজশাহী ইউনিভার্সিটির স্টাডি ছিল, ওখানে দেখা গেছে যে 57% মানুষ উইদাউট প্রেসক্রিপশন ওষুধ কিনতেছে। আবার রিসেন্টলি চিটাং ইউনিভার্সিটি একটা স্টাডি করছে, তারা দেখাইছেন যে মোর দ্যান 70% পিপল এখন উইদাউট প্রেসক্রিপশন আপনার ওষুধ কেনে। এবং ওষুধ যেভাবে সেল হয় ওভার দ্য কাউন্টার বলে, এই ওভার দ্য কাউন্টার ড্রাগ আমাদের দেশে অনেক, সব বলতে গেলে সবাই এই যে যার ইচ্ছা মতো ওষুধ কিনে খায়। এটা অস্ট্রেলিয়াতে কিন্তু রিসেন্টলি এটা ব্যান করা হয়েছে বছর 5 আগে, যে ওভার দ্য কাউন্টার কোনো ড্রাগও থাকবে না। যেমন ঘুমের ওষুধ, আপনার গ্যাস্ট্রিকের ওষুধ, দেন প্যারাসিটামল, এই জাতীয় ওষুধগুলো আগে এই ওভার দ্য কাউন্টার কেনা যেত, এখন আর যায় না। দে হ্যাভ ফরবিডেন ইট টোটালি, যে কোনো ওভার দ্য কাউন্টার মেডিসিন হবে না। আপনি যাই খাইতে, আপনি যে মেডিসিন নেন আপনার রেজিস্টার্ড প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন অনুযায়ী হতে হবে, এবং প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ সেলও করে না আপনার বাইরের ইয়েগুলো সবগুলো। কিন্তু আমাদের এখানে তো এটা হচ্ছে, এবং আমাদের চিকিৎসকদের প্রতি তাদের ভরসা কম। তার ফলে শুধু সমস্যা একটা না, অনেকগুলো সমস্যা হচ্ছে। যেমন ধরেন এই নাকের তো সমস্যা হয়, আপনার অ্যালার্জিটা আরও বাড়ে পরিণামে। কারণ আপনি যখন রাইনাইটিস মেডিকামেন্টোসা হয়
তখন কিন্তু নাকে আপনি আরেকটা ডিজিজ, মারাত্মক ডিজিজ আপনি ইমপ্লান্ট করলেন। একদমই। আপনি অ্যান্টিবায়োটিক র্যান্ডাম ইউজের ফলে কান নষ্ট হয়, আচ্ছা। সিপ্রোজিন জাতীয় ওষুধে টক্সিসিটি, যে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার টক্সিসিটি হয়, আপনার অ্যান্টিবায়োটিক মিসইউজের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, নিশ্চয়ই। ইট ইজ এ ভেরি বিগ প্রবলেম অল ওভার দ্য ওয়ার্ল্ড। একদমই। সো এই ওষুধগুলো যেভাবে বাংলাদেশে মানে পাবলিক কনজিউম করতেছে, সেইটা মানে সেল এবং সেই জায়গাগুলোতে আসলে এক ধরনের নিয়ম কানুনের মধ্যে আনার দরকার, নিশ্চয়ই তাই। ভেরি এফেক্টিভলি। এবং ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন, এবং আপনি যেমনটি বলছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কখনোই নয়। জি, এখানে একটা ফ্যালাসি আছে আসলে। সমস্যা হচ্ছে আমাদের দেশে সবাই বিশেষজ্ঞ দেখাতে চায়, ইটস নট অ্যাট অল নেসেসারি। আপনি যে আমাদের 1 লক্ষ যে জিপি আছে, জেনারেল প্র্যাকটিশনার, তাদের কাছেই মানুষকে প্রথম যেতে হবে, এবং রেফারেন্স ছাড়া কোনো আপনার রোগী দেখতে পারবে না। আপনি যদি এই নিয়মটা করেন যে যারা বিশেষজ্ঞ তারা রেফারেন্স ছাড়া রোগী দেখবেন না। সেকেন্ড হচ্ছে আমাদের এখানে নাম্বার বেসড প্র্যাকটিস হয়। কীরকম? একজন চিকিৎসক উনি 100 রোগী দেখলেও দেখতে পারেন, বাইরে কিন্তু এটা না। আপনি টাইম বেসড প্র্যাকটিস, অর্থাৎ আপনি একজন রোগীকে আপনার 15 মিনিট সময় দিতেই হবে। রোগীর চিকিৎসকের কাছ থেকে সময় কেনেন, নিশ্চয়ই। 15 মিনিটের স্লট থাকে, আধা ঘন্টার স্লট থাকে, লাইক দিস। ওকে, এবং একজন বিশেষজ্ঞ উনি 25 জনের বেশি রোগী দেখেন না ইউজুয়ালি। দ্যাট ইজ দ্য গোল্ডেন রুলস অফ মেনি কান্ট্রি। সেটা ওই 6 ঘন্টা বা 8 ঘন্টা তার প্র্যাকটিস পিরিয়ডের মধ্যে। আর আমরা এখানে কি করি? হোয়াট উই ডু? সো আমি বলবো যে এই জায়গাগুলোতে কিছুটা অ্যালগোরিদমটা চেঞ্জ করে দিলে সিস্টেমটা, তাইলে আপনার অনেক বাঁচানো যায়। নিশ্চয়ই। এছাড়া আমি সবসময় একটা জিনিস পার্সোনালি প্রিজ করি, বা গভর্নমেন্টও মাঝখানে চেষ্টা করছিল, যে হসপিটাল বেসড প্র্যাকটিস। কারণ আমাদের যে বাইং টাইম চলে যায় অফিস থেকে, হাসপাতাল থেকে চেম্বারে আসতে, এবং চেম্বার থেকে ইয়েতে যেতে, হসপিটালে ওটিতে যেতে, এই যে মাঝখানে যে টাইমটা নষ্ট হয়, হিউজ গ্যাপ হয়। একদমই। সো আপনি যদি হসপিটাল বেস প্র্যাকটিস করেন, এবং প্র্যাকটিসের ফিটা আপনি যদি হসপিটালের প্র্যাকটিসের ফিটা আপনি নির্ধারণ করে দেন, যৌক্তিক ফি, তাইলে আমার মনে হয় যে এই সমস্যা অনেকাংশে সমাধান করা কমিয়ে আনা সম্ভব। সম্ভব। এবং হসপিটালেও আপনার কোনো আউটডোর মেডিকেল অফিসারের রেফারেন্স ছাড়া কোনো বিশেষজ্ঞ কোনো রোগী দেখবেন না। একদমই। এরকম মানে এটাকে সিস্টেমেটিক অ্যাপ্রোচ করলে, এই যে এখানে যে কতগুলো গোজামিল আছে আমাদের হেলথ সিস্টেমের মধ্যে, ইজিলি এটাকে স্ট্রিমলাইন করা সম্ভব। নিশ্চয়ই তাই। এবং আমরা এত কথা বলছি শুধুমাত্র একটি বিষয়কে দমিয়ে রাখার জন্য, সেটা হচ্ছে আমাদের দেশের অধিকাংশ রোগীরাই সুনির্দিষ্ট চিকিৎসক না পেয়ে অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। অপচিকিৎসক শরণাপন্ন হয়। আরও একটা সমস্যা হয়, বিদেশে চলে যায় অনেকে, এবং এই বিদেশে চলে যাওয়ার ক্ষেত্রেও আপনি যদি সিস্টেম করেন, আপনি প্র্যাকটিসের যদি একটা অ্যালগোরিদম তৈরি করেন, একটা অপটিক্স তৈরি করেন দেশে, যে আমাদের দেশে এইভাবে প্র্যাকটিসটা হবে লাইক ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তাইলে এটা অনেক কিছু সম্ভব। এখন উপজেলা লেভেল পর্যন্ত ভালো ডাক্তার পাওয়া যায়, মেডিকেল অফিসার পাওয়া যায়। এবং এই যে ধরেন নাকের অ্যালার্জি, নাক দিয়ে রক্ত পড়া, সাইনোসাইটিস, রাইনাইটিস, এগুলো ম্যানেজ করার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন নাই। কানের সিএসওএম, এএসওএম, গ্যাস্ট্রিক, সিম্পল ডায়াবেটিস, সিম্পল হার্ট ডিজিজ, এই হাইপারটেনশন, এগুলো জিপিরাই ম্যানেজ করতে পারেন। সো হোয়াই পিপল হ্যাজ টু গো টু এটা কোনো দরকার নেই তো। আর এখন কমিউনিকেশন অনেক ভালো হয়েছে। যেমন ধরেন আপনার একটা গ্রাম থেকে একটা উপজেলায় আসতে আধা ঘন্টার বেশি লাগে না, উপজেলা থেকে জেলায় যাইতেও আধা ঘন্টার বেশি লাগে না, বা 1 ঘন্টা হাইয়েস্ট। তাইলে কমিউনিকেশন ইজ সো ফাইন। এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকায় আসা যায় এখন 4 থেকে 5 ঘন্টায়। নিশ্চয়ই। অর্থাৎ আপনি এই জেলাভিত্তিক অ্যাটলিস্ট আপনি যদি হেলথ সিস্টেমটাকে জেলাভিত্তিক সাজান, যে জেলাতে স্পেশালিস্ট হসপিটাল থাকবে, তাইলে এবং মানুষ তার দোরগোড়ায় চিকিৎসা পাচ্ছে। কারণ দোরগোড়ায় মানে এই না যে তার বাড়িতে নিয়ে দিতে হবে চিকিৎসাটা যেন সে সুলভে পায়, অর্থাৎ এখানের জন্য। কিন্তু আমাদের কার্যত ব্যবস্থাপনাটা এরকম যে এই ব্যবস্থাপনার মধ্যে অনেকগুলো জায়গায় কোনো লোপোজ থাকাতে আমরা অনেক কিছু করতে পারতেছি না। এখানে একদম পরিষ্কার যে আপনার রেফারেল সিস্টেম চালু করতে হবে, এবং আপনার এই বিশেষজ্ঞদের যে আমাদের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। নিশ্চয়ই। হসপিটালেও এই যে ব্যবস্থাপনাকে স্যার আমরা কোনোভাবে পরিবর্তন করতে পারছি না। না, পারছি না, কিন্তু এটা ঠিক। আমি তো টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, অনেকগুলো যে জিনিসে আমরাও কথা বলছি, এটা বিএমএ বা সচিব তারাও কথা বলছেন। কিন্তু আমরা একটা বটম লাইনে আসতে পারতেছি না সামহাও। আমি জানি না কেন, যে আপনি যদি এটা অপশনাল দিয়ে দেন,
যে ডাক্তার হাসপাতালে প্র্যাকটিস করতে চায় করবে সরকারি নিয়মের মধ্যে। তাইলে কিন্তু অনেক অংশে এই রোগীর যে লোড, আউটসাইড লোড টুয়ার্ডস দ্য কনসালটেন্ট, এটা কিন্তু কমানো সম্ভব নিশ্চয়ই। এবং টাইমও বাঁচে। এবং আপনি এতে আরেকটা সমস্যা হয়, ধরেন একজন হিউম্যান বিং বায়োলজিক্যালি উনি 40 ঘন্টা বা 42 ঘন্টার বেশি সপ্তাহে কাজ করতে পারেন না। নিশ্চয়ই তাই। আমরা কত ঘন্টা কাজ করি ডাক্তাররা? আপনি দেখেন, উই আর দ্য মোস্ট বার্নড আউট পার্সোনালিটি বলে এটাকে। আমরা সবচেয়ে বেশি সময় ধরে কাজ করি, রাতে ঘুমানোর সময় পাই না, এবং এই একবেলা অফিস করে আড়াইটা পর্যন্ত অফিস করে তারপরে আবার পার্সোনাল চেম্বার রোগী দেখা, তারপরে অপারেশন করা, তারপরে বাসায় ফেরা, আবার পরদিন সকালে একই কাজ করা। অর্থাৎ এই ডাক্তারদের কোনো মানে চিকিৎসকদের কোনো রিক্রিয়েশন না থাকাতে বা কোনো লেজার টাইম না থাকাতে তাদের যে কাজের যে কোয়ালিটি, এইটা আমার মতে এটা আরও ভালো করা সম্ভব ছিল। আমাদের দেশে ব্রিলিয়ান্সির অভাব নাই, নিশ্চয়ই তাই। আওয়ার ডক্টরস আর ভেরি ব্রিলিয়ান্ট। এবং একটা কথা বলা হয় ইংরেজিতে যে দোজ হু হ্যাভ নো রিক্রিয়েশন হ্যাজ নো ক্রিয়েশন টু। আমাদের গুড ক্রিয়েটিভিটির জন্য, গুড অ্যাপ্রোচের জন্য আমাদের দেখেন অনেক সময় মেজাজ ঠিক রাখতে পারে না ডাক্তাররা। একদমই। কেন? এত ওভারলোডেড এবং এত বার্নড আউট, মানে উনি কাজ করতে করতে উনি একদম একটা পার্সনে পরিণত হয়, রোবোটিক পার্সোনালিটিতে পরিণত হয়। সো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে টু গিভ বেটার সার্ভিস, নট অনলি ইন কেস অফ অ্যালার্জি, ইন অল ডিজিজ আই মাস্ট সে। নিশ্চয়ই। আপনারা তো স্যার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে আপনারা বিশ্বমানের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, তাহলে এই যে আমরা সিস্টেমগুলোতে পিছিয়ে রয়েছি, নিশ্চয়ই এগুলো তো আপনারা সাকসেসফুলি বাংলাদেশে প্রতিস্থাপন করে যাবেন, যেন আমাদের যে ল্যাকিংসগুলো আছে আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেগুলোতে অনেক ভালোভাবে লিড করতে পারে। ডেফিনেটলি যে আমাদের বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, উনি অত্যন্ত সেবাধর্মী একজন মানুষ। উনি একজন মানে যেটাকে বলে যে ডাউন টু আর্থ মানে পার্সোনালিটি ফর, এবং সারা জীবন উনি সার্ভিস দিয়ে গেছেন মানুষের জন্য। ওকে, আমি বিশ্বাস করি যে ওনাকে যদি আমরা ঠিকমতো বুঝাইতে পারি, তাইলে অনেক ক্ষেত্রেই আমাদের অতিরিক্ত কোনো অর্থ বিনিয়োগ না করেই অনেকগুলো সমস্যার সমাধান করা যাবে। নিশ্চয়ই তাই। মানে হেলথের যে নানা রকম জটিলতা আছে, এর থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমাদের উদ্দেশ্যই থাকবে যে একজন রোগী যেন এসে হাসপাতালে এসে ফিরে না যায়, সে যেন উপযুক্ত চিকিৎসা পায়। উপযুক্ত চিকিৎসা মানেই না যে একজন প্রফেসরকে দেখাইতে হবে। উপযুক্ত চিকিৎসা মানে তার প্রপার চিকিৎসাটা হচ্ছে কি না, যদি মেডিকেল অফিসার না বুঝে হি উইল রেফার টু দ্য প্রফেসর। এবং এটা মানে রেফারেল সিস্টেম ছাড়া কেউ হাসপাতালে কোথাও রোগী দেখাতে পারবে না বা রোগী অ্যালাউ করতে পারবে না চিকিৎসকরা। তাইলেই কিন্তু এটা একটা স্ট্রিমলাইন হইতো। সেকেন্ড, হসপিটাল বেস্ট প্র্যাকটিস। আপনি যদি এটা চালু না করেন তাহলে আপনি কখনোই এই লোডটাকে অপলোড করতে পারবেন না। নিশ্চয়ই স্যার, আমরা আলোচনা করছি নাকের অ্যালার্জি নিয়ে, এবং এর মাঝে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটা সিস্টেমকে পরিবর্তন করার জন্য কি কি আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। নিশ্চয়ই আপনারা সেটা অদূর ভবিষ্যতে খুব সীমিত সময়ের মাঝে করে ফেলবেন আমরা আশা রাখি। একটু জানতে চাই যে নাকের অ্যালার্জি যাদের রয়েছে, যারা আক্রান্তের ঝুঁকিতে, এ ধরনের জটিলতাগুলো রোধে আপনার তাদের উদ্দেশ্যে পরামর্শ কি? আচ্ছা, তার আগে আমি বলে নিই এটা থেকে কি কমপ্লিকেশন হয়। নাকের অ্যালার্জি থেকে আপনার সাইনোসাইটিস হয়, রাইনাইটিস তো হয়, এটা তো অ্যালার্জি, এটার আরেক নামই হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। দেন এটা থেকে যে সাইনোসাইটিস হয় সেটা থেকে কিন্তু আবার ওই অ্যালার্জির মধ্যে আবার ইনফেকশন হয়। ইনফেকশন হয়ে আপনার ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস হয়, দ্যাট কজেস হেডেক, এবং এই ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস থেকে আবার টনসিলাইটিস হয়, কানের সিএসওএম হয়, মানে প্রথমে ওএমই হয়, সেখান থেকে সিএসওএম হয়, অ্যান্ড দেন অর্থাৎ অনেকগুলো কমপ্লিকেশন এখান থেকে তৈরি হয়। ইনিশিয়েটর হচ্ছে অ্যালার্জি, কিন্তু কালমিনেটস টু এ ডিভাস্টেশন। আবার হাইপারট্রফি যদি বেশি হয়, টার্বিনেট, তখন নাক বন্ধ হয়। নাক বন্ধ হওয়ার জন্য তার হেডেক হয়। আর নাক বন্ধ হলে, হাইপারট্রফি বেশি হলে তখন ওখানে অনেক সময় ব্লিডিং হয়, নাক দিয়ে রক্ত যেতে পারে। সো এটাকে আমাদেরকে প্রিভেনশনে রাখতে হবে, এবং প্রিভেনশন ইজ দ্য বেস্ট অপশন। এবং প্রিভেন্ট করার জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যেসব জিনিসে আমাদের অ্যালার্জিটা হয় সেই সব জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। যেমন এই ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার, আমি বললাম যে আপনি যাতে বাইরে থেকে আপনি আসছেন ঘরে, আপনি ঠান্ডা পানি খাবেন না, আপনি নর্মাল পানি খান। আপনি কখনোই ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন না। কুসুম গরম পানি দিয়ে গোসল করাটা হচ্ছে আইডিয়াল ফর অল দ্য সিজন। আপনার খাবার দাবার যেসব খাবারে অ্যালার্জি হয় সেগুলো পরিহার করতে হবে। চিংড়ি মাছ, বেগুন,
তো ইলিশ মাছ এগুলোতে কিন্তু অ্যালার্জি হয় অনেকে, নিশ্চয়ই। সে তার পার্ট হিসেবে নাকে অ্যালার্জি হয়। আর আপনাকে এটা বুঝতে হবে যে নাকের অ্যালার্জি আপনি দূর করতে পারবেন না, একদমই। আপনাকে এটার সাথে বসবাস করতে হবে। ইউ মাস্ট লার্ন টু লিভ উইথ দ্যাট প্রবলেম। সামান্য একটু অ্যালার্জি হলো, আপনি সাথে সাথে আপনি দোকানে গিয়ে হিস্টাসিন কিনে আনলেন, কিন্তু এটাতে তো ওষুধটা তো সারাবে না, কিছুটা কন্ট্রোল চেকে রাখবে। উপসর্গগুলোকে দমিয়ে রাখতে জি, পারে। সো আপনার প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর এখানে। আর টার্মিনেট বড় হয়ে গেলে তখন আমরা সার্জিক্যালি এটাকে রিমুভ করে দেই। সাইনোসাইটিস যদি ব্যাকটেরিয়াল থাকে সাথে, তখন আমরা নাকের ড্রপের সাথে অ্যান্টিবায়োটিক দেই লম্বা সময়, যদি না কমে তখন ওয়াশ করে দেই, এন্ট্রাল ওয়াশ আউট যেটাকে বলে। নাকের যদি বাঁকা থাকে, এমনি নাক বাঁকা কিন্তু থাকেই মানুষের, একদমই। ইউ নো ইট, যে 82% লোকের হয় ডানে বা বামে বাঁকা থাকবে, তার মধ্যে বেশি বাঁকা থাকে বাম দিকে। এখন এইটাকে আমরা অনেক সময় রোগী দেখে ভয় পেয়ে যায়, বলে নাক বাঁকা, আমার এটা ঠিক করে দেন। হ্যাঁ, বা অনেক সময় আমরাও বিভ্রান্ত করি অনেক সময় রোগীদের, আই মাস্ট সে। কিন্তু নাক বাঁকা থাকলেই সেটা চিকিৎসা লাগে না। নিশ্চয়ই। নাক নর্মালি বাঁকা থাকে 82% কেসে, 18% কেসে মিড লাইনে থাকে নাকের যে সেপ্টামটা। এখন নাক বাঁকার চিকিৎসা তখনই লাগবে যখনই বাঁকার কারণে তার নাক দিয়ে রক্ত যাচ্ছে, তার সাইনোসাইটিস হচ্ছে, অথবা তার অন্য কোনো ডিজিজ হচ্ছে, যেমন কানের ওএমই হচ্ছে, আচ্ছা। কানের হচ্ছে, অর্থাৎ মানে একটির সাথে আরো অথবা নাক অনেকগুলো দিয়ে রক্ত যাচ্ছে, কমপ্লিকেশন যখন অ্যারাইজ করে জি, তখন অথবা প্রয়োজন হয়। নাক বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ কমপ্লিট নাক ব্লকেজ অফ দ্যাট সাইড। আর অনেকে আবার বলে যে আমার নাক বন্ধ থাকে, নাক তো বন্ধ থাকবেই। নাকের আমরা কিন্তু দুই পাশ দিয়ে একসাথে বাতাস নেই না, আমরা নেজাল সাইকেল বলে এটাকে, একবার বাম পাশ দিয়ে একবার ডান পাশ দিয়ে বাতাস নেই। আবার যে কাইতে আমরা শুই তার উপর দিক দিয়ে বাতাস আসে, বাতাস যায়। অর্থাৎ আমরা মনে করি যে আমার এই নাক বন্ধ থাকে, এই নাক বন্ধ থাকে, কনসিয়াসলি খেয়াল করে মানুষ, তো আমরা না স্যার আমার নাক বন্ধ থাকে, কিন্তু আমাকে দেখতে হবে এটা কি নেজাল সাইকেলের জন্য হচ্ছে না আসলেই তার নাক ব্লক থাকে। মানে অ্যানাটমিক্যালি আমাদের পরীক্ষা করার পরে যদি আমরা শিওর হই যে নাক বাঁকার কারণে তার নাক বন্ধ থাকতেছে, বাতাস নিতে পারছে না প্রপারলি, তখন আমরা অপারেশনে যাই সার্জিক্যালি। অথবা যদি ব্লিডিং হয়, অনেকেরই ব্লিডিং হয়, এপিস্টেক্সিস যেটাকে আমরা বলি। হ্যাঁ, ব্লিডিংয়ের অধিকাংশ ব্লিডিংই হয় 85% কেসে ইডিওপ্যাথিক, আচ্ছা। অথবা নাক শুকায় যাওয়ার জন্য শীতকালে, বিশেষ করে অ্যাটমসফিয়ারে হিউমিডিটি কম থাকে, তখন ড্রাই হয়ে যায় নোজ, আর নোজ স্পিক করে মানুষ, এইসব কারণে। কিন্তু আপনার 85% কেসেই হয় উইদাউট এনি কজ। আচ্ছা। আর অনেক সময় যদি নাকে রক্তের কোনো দোষ থাকে, তখন সেক্ষেত্রে bleeding হতে পারে। হিমোফিলিয়া বা এই জাতীয় কোনো অসুখ থাকলে, আইটিপি, বা অনেক সময় সিস্টেমিক ডিজিজের পার্ট হিসেবে যেতে পারে, লিভার ডিজিজ থাকলে কিন্তু এই জটিলতাগুলো কি কোগুলোপ্যাথি। কারণে সেগুলো নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা একজন জিপি প্র্যাকটিশনার যারা চিকিৎসক Definitely. তাদের কাছে গিয়ে পরীক্ষার দেখুন মাধ্যমে শনাক্ত দেখুন করা আমাদের এই জায়গা থেকেই বেরোয় আসতে হবে, এই মাইন্ডসেট থেকে বেরোয় আসতে হবে। এই আমাদের যে আমি বলি মেডিকেল ডোপামিন মাইন্ডসেট, যে বিশেষজ্ঞ ছাড়া কিছু হবে না। আপনি মেলবোর্নে যান অস্ট্রেলিয়াতে, হোয়ার আই হ্যাভ সিন প্র্যাকটিক্যালি যে একজন জিপি উনি স্কিন কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা উনি অপারেশন করে দিচ্ছেন, কেন ওটার উপরে ট্রেনিং করছেন, একদম। ট্রেনিং করে উনি সার্টিফিকেশন নিচ্ছেন। আপনি জিপিরাই সব কিছু করতে পারবে, নিশ্চয়ই। শুধুমাত্র বিশেষজ্ঞদের সেখানেই দরকার হবে যেখানে জিপিদের নলেজটা কাজ করতেছে না, একটা বাউন্ডারি আছে, সীমারেখা আছে। কিন্তু আমরা এখানে সব কিছুই বিশেষজ্ঞরা টেক আপ করে নিচ্ছি, ফলে আমরা যদি আমাদের এই শিক্ষা কিংবা স্বাস্থ্য ব্যবস্থার ভাবনাটাকে একটু পরিবর্তন করতে পারি, Exactly, হয়তোবা আমাদের mindset-টাকে। আমাদের এই যে জটিলতার পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা জি, সম্ভব। এখানে স্যার, কিন্তু- আমরা এখানে কিন্তু- আলোচনার একদম শেষ প্রান্তে। আচ্ছা, আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ চ্যানেল 24 কে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।